দীপার বাস যেন এক একটা বাসর ঘর। আসলেই বন্ধুরা, আমার বাসুর আমার সঙ্গে এইরকম একটা কাজ করে বসবে যেটা আমি আমার স্বপ্নেও ভাবি নাই। আমি জীবনেও এটা কল্পনা করতে পারি নাই যে আমার স্বামীর বড় ভাই আমার সঙ্গে এরকম একটা কাজ করবে, তাও এরকম একটা বাসের ভিতরে। বন্ধুরা, সত্যি কথা বলছি, আমার জীবনের এটা ছিল নতুন একটি এক্সপেরিয়েন্স। তাহলে চলো বন্ধুরা, সেই এক্সপেরিয়েন্সের গল্পটা তোমাদের সঙ্গে শুরু করা যাক। হ্যালো আমার প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আমি জানি তোমরা ভীষণ ভালো আছো, অনেক ভালো আছো। বন্ধুরা, আমার স্বামী একজন প্রবাসী। আসলে আমি দেখতে শুনতে একটু কালো বলে আমার স্বামী আমাকে ঠিকভাবে ভালোবাসে না, আমাকে সে ঠিকভাবে গ্রহণ করে না। তার কারণ আমি নিজেও জানি না। আমাকে বিদেশ থেকে সে টাকা পয়সাও দেয় না। আবার একটা মেয়ে হয়েছে বন্ধুরা, মেয়েটার 3 বছর বয়স, সে তার জন্য খরচ দেয় না। আমাকে বলে কি জানেন, গড় করলে করো আর না হলে চলে যাও, ভালো লাগলে থাকো, না হলে চলে যাও। আমি বললাম যে একটা মেয়েকে আপনি বিয়ে করেছেন, এখন এইভাবে কিভাবে আপনি ফেলে দিচ্ছেন? সে আমাকে বলল, আমি তো তোমাকে বিয়ের আগে দেখি নাই, আমার মা বাবা পছন্দ করে বিয়ে দিয়েছে, এখন তুমি কালো, তোমাকে আমার পছন্দ না, তুমি এমনিতে যদি চলে যাও আলহামদুলিল্লাহ, আর না গেলে আরও ভালো, 3 বেলা তোমার খাবার তুমি খাবে, হ্যাঁ আমি তোমার কোনো দায়িত্ব নিতে পারবো না। এই বলে আমি বললাম, তখন একটা মানুষকে শুধু 3 বেলা খাবার খায়, তার কি কোনো কিছু চাওয়া পাওয়া নেই? স্বামীর আদর, সোহাগ, ভালোবাসা, তারপর হচ্ছে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, স্বামীর ভালো মন্দ। একটা মেয়ে বিয়ের পরে তো তার স্বামী হচ্ছে তার একমাত্র দুনিয়া, তার একমাত্র জীবন। কিন্তু আপনি আমার সঙ্গে যা করতেছেন এটা একদম ঠিক না, উচিত না। তখন সে আমাকে বলে তার নাকি আমাকে পছন্দ না। এই কথা সে আমাকে ডিরেক্ট বলে দিল, তার আমাকে পছন্দ না, আমার অন্য কোনো জায়গায় যদি ভালো লাগে চলে যেতাম, আর না হলে এই। তো বন্ধুরা, আমি একটা সময় আসলে খুব ডিপ্রেশনে পড়ে গেলাম যে কি করা যায়, কি করব, কি চিন্তা করব, এগুলো নিয়ে খুব ডিপ্রেশনে পড়ে গেলাম। কি করব, আমার মাথায় তো তেমন কোনো কিছু কাজ করতেছিল না। আসলে বিয়ের আগে আমিও জানতাম না উনি মানুষটা কেমন। আমার মা বাবা আসলে কেউ ছিল না পৃথিবীতে, আমার শুধু মা আছে, আমার বাবা নেই। আর যার বাবা নেই সেই একমাত্র বুঝে তার জীবন আসলে কতটা কষ্টের। আমার মা যার সঙ্গে পেরেছে আমাকে বিয়ে দিয়েছে, অত কিছু যাচাইও করে নাই। আমাদের বাড়ি ছিল কিশোরগঞ্জের অষ্টগ্রামে, হাওর অঞ্চলে। এমনিতেই আমরা খুব হতদরিদ্র। আমাদের বাড়ি যখন আপনার বর্ষার সময় আসে তখন পানিতে পুরো ডুবে যায় বাড়ি, তখন আমাদেরকে উপরে উঠে আসতে হয় উজানের দিকে। আবার যখন শীতের সময় পানি থাকে না তখন আমরা বাড়িতে যেতে পারি। আর যেখানে আমাকে বিয়ে দিয়েছে সেটা হচ্ছে নিকলিতে বিয়ে দিয়েছে। কিন্তু বন্ধুরা, আমার মাকে আমি প্রতিনিয়তই বলছি, মা আমার স্বামী আমাকে টর্চার করে, সে আমাকে ভালোবাসে না, আমাকে প্রতিনিয়ত বলে তার সংসার ভালো না লাগলে আমি যেন চলে যাই, আমাকে এইরকম বলে। মা আমি এখন কি করব, আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। তো বন্ধুরা, আমার মা বলে, মারে মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, কি আর করবি, স্বামীর সংসারটা একটু কষ্ট মষ্ট করে কর। আমিও তো কোনো কাজকর্ম করি না, আমি মানুষের বাসায় কাজ করে করে খাই। কিন্তু এইভাবে আর কতদিন? আমার স্বামী বিদেশ থেকে সে আমার বিকাশে বেতন পাঠায়, কিন্তু আমি একটা টাকাও আমার কাছে রাখতে পারি না। আমার শাশুড়ির কাছে সব বলা দেওয়া আছে, আমার স্বামী বলে শাশুড়ির কাছে দেওয়ার জন্য, এবং আমার যদি হাত খরচ লাগে আমি তার কাছ থেকে যেন চেয়ে নেই। কিন্তু আমার শাশুড়ি আমাকে একটা টাকাও দেয় না, আর আমি তো কোনো ইনকামও করি না। আর আমার এখন মেয়েটার জন্য খুব সমস্যা, আমার জীবন তো নষ্ট হয়েছেই, মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয়। আমি কি করব বন্ধুরা, কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। তখন আমার কাছে একটা মোবাইল ছিল, তো মোবাইলে দেখি অনেকেই টিকটক করে, অনেকেই ফেসবুকে করে।
আমিও একটা টিকটক অ্যাকাউন্ট খুলেছিলাম। ওইখানে আমার কষ্টের ছবি দিয়ে দিয়ে আমি সেখানে কষ্টের স্ট্যাটাস দিয়ে আমি ভিডিও বানাতাম। তো বন্ধুরা, আমার সঙ্গে একটা ছেলের পরিচয় হয়। ছেলের নাম ছিল নাইম। নাইম আমাকে প্রায় আমার সবগুলো টিকটক আমার ছবিতে সে লাইক করতো, আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করতো। আপু, আপনার জীবনে কেন এত কষ্ট? আরে টাকা পয়সা আজকে আছে মানুষের জীবনে, কালকে নেই। এরকম খুব মজার মজার কমেন্ট করতো। তো ও আমাকে একদিন ইনবক্স করে, আমি আসলে রিপ্লাই দিতাম না আমার স্বামীর বয়ে। তো একদিন ভাবলাম, আচ্ছা আমি তো ওকে চিনি না, ও আমাকে চিনে না, রিপ্লাই দেই। ওর সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা, ওর সঙ্গে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে পড়ল। তখন আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কোথায় থাকেন? তখন সে আমাকে বলল সে ঢাকাতে থাকে, এই একজন অবিবাহিত পুরুষ। তো আমি তাকে বললাম, দেখেন ভাইয়া, আপনি আমাকে আর মেসেজ দিবেন না, আমি আসলে এগুলো ভালো পাই না, আমি এগুলো করব না, আপনি আমার সঙ্গে একদম ভুল কাজ করতেছেন। ঠিক আছে, আমি একজন বিবাহিত নারী, আপনি অবিবাহিত ছেলে, ঠিক আছে, আমার স্বামী আছে, আপনি আমাকে আর কখনোই মেসেজ দিয়েন না। তো বন্ধুরা, এইভাবেই কেটে গেল। আর আমার স্বামীর সংসারে তার একজন বড় ভাই আছে, সে আলাদা সংসার করে, আমার স্বামী আলাদা। আর আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর সঙ্গেই বসবাস করে। তো বড় ভাই তার যে স্ত্রী, তার স্ত্রীর কিছু সমস্যা আছে। হ্যাঁ, বাচ্চা হয় না বলে তার স্ত্রীকে সে ডিভোর্স দিয়ে দিছে। তো ডিভোর্স দিয়ে দিছে শুধুমাত্র বাচ্চা হয় না বলে। তো বন্ধুরা, সে একাই আছে, তার জীবনটা এভাবে একাই চলতেছে। তো কি করব না করব, আমিও আসলে খুব কষ্টের একটা দিন আমি পার করতেছিলাম। আমার স্বামীর বড় ভাই, সে ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করে। গার্মেন্টসে থেকে সে এইবার ঈদের ছুটিতে বাড়িতে আসছে। এসে আমার এই অবস্থা দেখে সে আমাকে বলতেছে, আরে শরীফা, তোমার এই অবস্থা কেন, কি ব্যাপার? তখন আমি শ্বশুর শাশুড়ির সামনে কোনো কিছু বলতে পারলাম না। আমি একটু পর বললাম, ভাই আমি আপনাকে একটু পর সব কিছু বলতেছি। তারপর আমি তার ঘরে গেলাম। তখন আমি আমার মনের দুঃখ কষ্টগুলো তার কাছে শেয়ার করলাম। তারপর আমি তাকে বললাম, আপনার ছোট ভাই আসলে আমি কালো বলে সে আমাকে মেনে নেয় নাই। আমার সঙ্গে বাসর ঘর করেছে, 3 মাস সংসার করেছে, কিন্তু সে বিদেশ যাওয়ার পর তার রূপ পাল্টে গেছে। সে আমাকে বলে আমার মতো কাইলা সেরি নাকি তার বউ হওয়ার যোগ্যতা রাখে না। আমার যেদিক দু চোখ যায় আমি যেন সেদিকে চলে যাই। এখন কি করব ভাই, আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। সে বিদেশ থেকে যায় টাকা বেতন পায়, আমার শাশুড়ির কাছে সব আমাকে দিতে বলে। শাশুড়ি আমাকে একটা টাকাও হাত খরচ দেয় না। আমি কি করব ভাই, আমার বাচ্চাটাকে নিয়ে এখন খুব সমস্যায় আছি ভাই, আমার জীবনটা এমনিতেও নষ্ট হয়ে গেছে। তখন আমার বাসুর আমাকে বলতেছে, বোন কি করব বলো? আমার ছোট ভাইয়ের সঙ্গেও আমার খুব একটা মিল নেই, আমি আলাদা হয়ে গেছি। তবে আমি তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি, তুমি যদি চাও। তখন আমি তাকে বললাম, বাসুর আমি কি কাজ করব, তাছাড়া আমার মেয়েটা। তখন সে আমাকে বলল, আচ্ছা শুনো, আমি যদি তোমাকে একটা অফার করি তুমি শুনবে আমার কথা? আমি বললাম, কি কথা, আপনি বলেন আমাকে। তখন সে আমাকে বলল, শুনো, তোমাকে আমি শহরে গার্মেন্টসে একটা চাকরি নিয়ে দিব। আর চাকরি করলে এখন মোটামুটি 17-16 হাজার 20 হাজার টাকা বেতন পাওয়া যায়। এই টাকা দিয়ে তুমি খুব ভালোভাবেই চলতে পারবে। ঢাকায় একটা বাসা ভাড়া করে তোমার মেয়েকে নিয়ে থাকলা, তোমার মাও দরকার পড়লে সেখানে থাকলো, বা সেখানে আমিও থাকলাম, তখন তুমি থাকতে পারবা। আর তুমি চাইলে আমি তোমাকে একটা ছেলে দেখে বিয়েও দিতে পারি। আমি বললাম, না ভাই, আমি এখন আর বিয়ে শাদি করব না, বিয়ের স্বাদ আমার একদম মিটে গেছে। বিয়ে করার কোনো পরিকল্পনা বা ইচ্ছে নাই। আমার মেয়েটার একটা ভবিষ্যৎ করতে চাই, মেয়েটাকে যেন ভালো স্কুলে পড়াশোনা করাতে পারি, ওকে যেন একটা ভালো পরিবারে বিয়ে দিতে পারি। এখন আমার এটাই সিদ্ধান্ত, আমার আর কোনো ইচ্ছে নাই এখন। তখন বাসুরকে আমি বললাম, ঠিক আছে বাসুর, আপনি যেহেতু ছুটিতে আবার শেষ হলে আবার চলে যাবেন, এইবার আমি আপনার সঙ্গে যাব, আমি কি শহরে সেখানে চাকরি করতে পারবো? তখন বাসুর আমাকে বলল,
হ্যাঁ হ্যাঁ, আরে পারবে না কেন? তোমার মতো সেখানে হাজার হাজার মেয়ে সেখানে চাকরি করতেছে। হ্যাঁ, আরে অনেকেই তো সেখানে চাকরি করতেছে, কারো মা নেই, বাবা নেই, স্বামী নেই, কত ধরনের কত রকমের দেশ বিদেশ, কত জায়গার মানুষ সেখানে চাকরি করে। আর তুমি তো একটা ইয়ং একটা মেয়ে, তুমি পারবে না কেন? তোমার বাচ্চা তোমার মা সামলাবে আর তুমি চাকরি করবে। তো আমি ভাবলাম বন্ধুরা, আমার স্বামী তো আমার দায়িত্ব নিল না। আমি কালো বলে সে আমাকে প্রায় সময় আমাকে আসলে অনেক কুৎসিত ভাষায় সে আমাকে গালাগালি করে। ভাই, দিন শেষে তো আমিও একটা মানুষ, আমারও তো মন আছে, জীবন আছে। আর এখন আমার একটা মেয়ে হয়েছে, আমার নিজের যতটা না চিন্তা, আমি আমার মেয়েটাকে নিয়ে তার চাইতেও বেশি চিন্তা করি। ও বড় হবে, ওর বাবার সঙ্গে যে আমার সম্পর্ক ভালো নেই, আমার মেয়েটা তো দুদিন পরেই সব কিছু জেনে যাবে। তখন আমি আমার মেয়েটার কথা চিন্তা করে আমি আমার বাসুরের সঙ্গে চলে গেলাম। বন্ধুরা কি বলবো, যাওয়ার সময় আমরা ঢাকাগামী একটা স্লিপার বাসে উঠি। আমার বাসুর স্লিপার বাস আমি জীবনের প্রথম উঠলাম ভাই। এর আগে আমি অনেক বাসে উঠেছি, কিন্তু এই রকম এই ধরনের বাস হ্যাঁ কি বলবো, আমি আমার জীবনও আমি দেখি নাই। পুরো একটা বাসর ঘরের মতো। আমার বাসুর আমাকে ঢাকা যাওয়ার পথে সারাটা রাত সে আমার জঙ্গির সঙ্গে যা করলো আমি আর বলতে পারবো না আপনাদেরকে। আমার স্বামীও মনে হয় বাসর ঘরে সে আমার সঙ্গে এত সময় টাইম পাস করে নাই যতটা আমার বাসুর আমার সঙ্গে করেছে। আমি বাসুরকে বললাম, আমি আপনাকে বিশ্বাস করেছি ভাই, আপনি আমার স্বামীর বড় ভাই, আপনি আমাকে বলেছেন শহরে নিয়ে চাকরি করে দিবেন, কিন্তু আপনি এগুলো কি করতেছেন রাস্তাঘাটে বাসের ভিতরে? এখানে সুপারভাইজার আছে, ড্রাইভার আছে, সবাই দেখবে। সে আমাকে বলে কি জানেন, শুনো আমার ছোট ভাইয়ের বউ, শুনো কিছু পেতে হলে কিছু দিতে হয়, বুঝছো? আর তুমি তো জানো আমার বউয়ের বাচ্চা কাচ্চা হয় না, কি করব বলো? এই জন্য শালির বেটি শালিরে ডিভোর্স দিয়ে দিছি। বউ চলে গেছে, এখন বউ ছাড়া এখন ভাল লাগে না। আরে ভাই, নিজেরও তো একটা চাহিদা আছে। এখন তুমি যদি আমাকে একটু আর একটু না দাও, আমি কি তোমার জন্য চাকরির ব্যবস্থা করে দিব, রুমের ব্যবস্থা করে দিব? তার উপর আবার তোমার কাছে টাকাও নেই, সেখানে আবার আমার টাকা দিয়ে তোমাকে বাসা ভাড়া করে দিতে হবে, তোমার খরচ, তোমার মায়ের খরচ, পুরো একটা মাস আমাকে তোমাদেরকে বাজার করে দিতে হবে, সিলিন্ডার গ্যাস কিনে দিতে হবে, সব কিছু তোমাদের দেখতে হবে আমার। তো আমি যদি তোমার জন্য এত কিছু করি বিনা স্বার্থে, তুমি আমাকে একটু সুখ দিবে না? এই কথা বলেই বাসুর আমাকে প্রায় 3 ঘন্টা, রাত 12টা থেকে রাত একেবারে এই 1টা 2টা 3টা পর্যন্ত বাসুর আমাকে একটানা, বন্ধুরা আমার মেয়েটা ঘুমিয়েছিল, মেয়েটাকে পাশে নিয়েই বাসুর আমার সঙ্গে এরকম একটা কাজ করবে। তো আমি চিন্তা করলাম, যাক, আমার স্বামীও তো আমাকে বিয়ে করেছে শুধুমাত্র কাগজে কলমে, সে তো আমাকে স্বামীর স্বীকৃতি দেয় না। আমাকে কয়েকদিন বুক করে তারপর সে আমাকে বলে আমি নাকি কালো, তার সঙ্গে নাকি আমার যায় না। তো যাক, কি আর করার, নিজের শরীরের বিনিময়ে হলেও অন্তত চাকরিটা করি মেয়ের ভবিষ্যতের জন্য। তারপর বাসুর আমাকে বন্ধুরা শহরে নিয়ে গিয়ে তার বাসায় তুলল। আমার মাও সেখানে উঠল। মা আমার বাচ্চাটা দেখলো আর আমাকে একটা চাকরি নিয়ে দিল গার্মেন্টসে। আমি এখন একটা চাকরি করি, 12,000 টাকা বেতন, পাশাপাশি ওভারটাইম মিলিয়ে 18-19,000 টাকা পড়ে। কিছুদিন পর বাসুর আমাকে বলতেছে, শরীফা, আর তোমার মায়ের সঙ্গে আমার একটা কথা আছে। আমি বললাম, কি কথা বাসুর? তখন সে আমার মায়ের কাছে নিয়ে আমাকে বলল, দেখেন এই শাশুড়ি আম্মা, আপনাকে আমি শাশুড়ি আম্মাই বলি। তখন আমার মা বলতেছে, তুমি আমাকে কেন শাশুড়ি মা বলবে? আরে আমার মেয়ের জামাই তো তোমার ছোট ভাই। তখন সে বলতেছে, আমার ছোট ভাই আপনার মেয়েরে বিয়ে করার আগে আরও একটা বিয়ে করছে, মেয়েটা অনেক সুন্দর। তো আমার মা বাবা হ্যাঁ সেটা বুঝতে পারে নাই, বিয়ের পরে সেটা বুঝতে পারছে। এই জন্য আপনারা সবসময় আপনার মেয়েকে ওই চোখে দেখে, এটা আমি জানি। তো যেহেতু আপনারা শহরে আসতেন এখন চাকরি বাকরি করতে, আপনার মেয়ে এখন চাকরি করবে, দেখেন আম্মা, আমার বউয়ের তো বাচ্চা হয় না, এই জন্য আমি ওকে বিদায় করে দিছি। তো আপনার আর শরীফার যদি কোনো সমস্যা না থাকে,
আমি শরীফাকে বিয়ে করতে চাই। তাছাড়া শরীফার একটা মেয়ে আছে। হ্যাঁ, আমি এই মেয়েটারও দায়িত্ব নিতে চাই। আর যে বাচ্চা হবে আমি ওকে আর আমার ছোট ভাইয়ের বাচ্চাকে আমি নিজের বাচ্চা বলে মানুষ করব। যদি আপনার কোনো মত না থাকে। তাছাড়া শরীফার জীবনটা তো এমনি তো নষ্ট হয়ে যাবে স্বামী ছাড়া থাকলে। তখন শরীফা মানে আমি বললাম আর কি, বন্ধুরা আপনার ছোট ভাই এতটা জঘন্য মানুষ, সে আরেকটা বিয়ে করে পরিবারের কাছে গোপন ডেকে তারপর আমাকে বিয়ে করলো, তারপর আমাকে ভোগ করলো। ছি ছি ছি। আজকালকার যে দিনে মানুষ দেখি পশুর সঙ্গে তুলনা দেওয়া যায়, মানুষ এত খারাপ হয়ে গেছে। আমি তখন ভাবতে পারি নাই বন্ধুরা। হ্যাঁ, আমি ভাবতাম হয়তো আমি একটু কালো বলে আমার স্বামী আমাকে বিভিন্ন কুৎসিত ভাষায় গালাগালি করে, দ্যাটস এইটুকুই, হয়তো কয়দিন পর ঠিক হয়ে যাবে। সে আরেকটা বিয়ে করছে, কি বলবো। তারপর বন্ধুরা আমি আমার বাসুরকে বিয়ে করতে আমি রাজি হয়ে গেলাম। আমিও আমার বাসুরকে বিয়ে করে আমার স্বামীকে আমি দেখিয়ে দিব, ঠিক আছে, কত দানে কত চাল। তারপর আমরা কাজে অফিসে বিয়ে করে আমরা একসঙ্গে একই অফিসে চাকরি করি এবং আমার মা আমরা এক রুমেই থাকি, টিন শেড বাসা ঢাকা শহরের। তো আমরা ওই এক রুমেই বাসরঘর করলাম। আমার মা এক পাশে ঘুমিয়েছিল আর আমি এক পাশে একটু বাসরঘর সাজিয়ে আমরা বাসর আর কি বুঝেন তো। তো বন্ধুরা এইভাবে আমরা প্রতিদিন সংসার করতেছিলাম। আমার মাও এখন অভ্যস্ত হয়ে গেছে। তো এইভাবে আমার বড় বাসুর দিনের পর দিন রাতের পর রাত সে আমাকে স্বামীর অধিকার দেখিয়ে আমার সঙ্গে এগুলো করতো আর আমিও করতাম, সত্যি কথা। কারণ তার ছোট ভাইয়ের প্রতি আমার ঘৃণা হয়ে গেছে। তো তার ছোট ভাই একদিন আমাকে কল দিল। আমি বললাম, দেখো আমি তোমার ভাইকে বিয়ে করে ফেলছি। হ্যাঁ, তোমার বড় ভাইকে আমি বিয়ে করে ফেলছি, সাইফুলকে। এখন তুমি পুরোপুরি ক্লিয়ার, তোমার রাস্তায় আর কেউ নাই। এখন তুমি ওই যে মেয়েটাকে বিয়ে করেছো লাইলাকে তুমি তোমার গড়ে তুলতে পারো। তখন সে আমাকে বলতেছে, চুতমানানি, তুই যে শালির ঘরে শালি, তুই যে আর একটা বিয়ে করলি, কারো বলছস? আমি বলছি না, আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, আমি তোমার ভাইকে বিয়ে করলাম। তখন সে বলে, তুই চলে যাতি, তুই আমার ভাইকে কেন বিয়ে করলি? আমি বললাম, বেশ করেছি, এইটাই তোর জন্য উচিত শিক্ষা। তো যাই হোক বন্ধুরা, এইভাবে তার বড় ভাইকে আমি আসলে যতটা খারাপ ভাবছিলাম সে ততটা খারাপ না। সে আমার দায়িত্ব নিল। তারপর কিছুদিন পর আমার আরেকটা ছেলে হলো, বিয়ের 1 বছর পর। ছেলে হওয়ার পর আমি আবার গ্রামের বাড়িতে চলে আসি, মানে অষ্টগ্রাম। আমার শাশুড়ি তো আমাকে দেখে একেবারে অবাক যে আমাকে বিয়ে করছে তার বড় ছেলে। তখন সে আমাকে বিভিন্ন কুৎসিত ভাষায় আমাকে গালাগালি করে, বলে, ডাইনির ঘরে ডাইনি, আমার ছোট ছেলের জীবনটা নষ্ট করছে, এখন আবার আমার বড় ছেলের জীবনটাকেও ধ্বংস করবে, এই ধরনের কথা বলে আর কি। তো যাই হোক, আমি আমার শাশুড়ির এরকম কথায় মন্তব্যে আমি কোনো কিছু মনে করতাম না। আমি আমার শাশুড়িকে বলতাম, আপনি আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ শাশুড়ি আম্মা, আমার যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিবেন। আপনার বড় ছেলেকে নিয়ে যেন আমি সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আসলে মুরব্বীদের দোয়া আমাদের ছোটদের জন্য অনেক বড় কিছু। তো আর কিছু চাই না, শুধু দোয়া চাই আপনার। এরপর বন্ধুরা বিদেশ থেকে প্রায় 5 বছর পর আমার প্রথম স্বামী আসলো এবং আমি তো ডিভোর্স লেটার আগে ওকে পাঠিয়ে দিয়েছি। বিদেশ থেকে আসার পর ও সাইন করে দিল এবং সাইন করার পর ও এখন প্রায় সময় পস্তা আমাকে দেখে দেখে বলে যে, শরীফা সরি, আমি ভুল করে ফেলেছি, এখনও দেখো। আমি বললাম, এখন আর সম্ভব না, তোমার ভাইয়ের সঙ্গে আমি প্রায় 3 বছর যাবৎ সংসার করতেছি, আমাদের একটা ছেলে সন্তানও হয়েছে, এখন তুমি আমাকে সত্যি সত্যি ভুলে যাও, দেখো যা হয়েছে আমাদের মধ্যে। তো বন্ধুরা আসলে আমাদের লাইফটা নাটকের চাইতেও কিন্তু নাটকীয়। কখন কি হয় কার সঙ্গে আসলে আমরা কেউ বলতে পারি না। দেখেন, আমি তাকে বিয়ে করেছিলাম। একটা মেয়ে আসলে একটা পুরুষকে অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করে, কিন্তু আমাদের সমাজ কালো দেখে, ফর্সা দেখে। তো যাই হোক, আশা করি আজকের গল্পটা আপনাদের কাছে খুব ভালো লাগলো। আর এটা শুধু একটা গল্প না, এটা আমার বাস্তব জীবনের একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি একটু পরিমাণ আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন।